পরদিন শ্রীপুর শহরে ছিল চড়কের উৎসব। রাজপথে আশেপাশে খোলা জমির উপরে মেলা বসেছে। নানা জায়গা থেকে নানা দোকানি পশারি নানান রকম রংচঙে লোভনীয় জিনিস এনে সাজিয়ে রেখেছে। নাগরদোলায় চড়ে কোথায় ছেলে মেয়ের দল হাসি খুশির গোলমাল করছে, কোথাও বায়োস্কোপের তাঁবু খাটানো হয়েছে এবং কোথাও বা ম্যাজিক দেখানো হচ্ছে। রাস্তাঘাট লোকে লোকারণ্য। এদিকে স্বাস্থ্যনিবাসের বৈঠকখানায় তখনও সবাই মিলে ঘোট পাকিয়ে তুলছে। মিস্টার দাস এইসব আজে বাজে কথায় সময় নষ্ট না করে থানায় খবর দিতে বেরিয়ে গেলেন। খানিক পরে উপরতলা থেকে কর্কশ কণ্ঠের আওয়াজ এলো, মিসেস দাস, মিসেস দাস। সে ডাক বৈঠকখানায় মিসেস দাসের কানে গেল বটে, কিন্তু তার ভাবভঙ্গি দেখে মনে হলো না যে তিনি কিছু শুনতে পেয়েছেন। খানিক পরে যাত্রী আবার ক্রুদ্ধ স্বরে হাঁকলে, মিসেস দাস, শিগগির আমার খাবার পাঠিয়ে দিন। মিসেস দাস তবু কোনো রকম ব্যস্ততা প্রকাশ করলেন না। এক মনে তার ভাড়াটিয়াদের সঙ্গে চেয়ার টেবিলের অদ্ভুত মৃত্যু কাহিনী নিয়ে আলোচনা করতে লাগলেন। খানিক পরে যাত্রী নিজেই নিচে নেমে এলো। মিসেস দাসের সামনে এসে একটা গোল টেবিলের উপরে সজোরে করাঘাত করে বললে, মিসেস দাস, আপনি কি মনে করেন আমি হাওয়া খেয়ে বেঁচে থাকবার জন্যে স্বাস্থ্যনিবাসে এসেছি? এইবার মিসেস দাসের মুখ ফুটল। তিনিও টেবিলের উপরে সমান জোরে চড় মেরে বলে উঠলেন, আপনি কি মনে করেন ভূত না যাবার জন্য আপনাকে আমি ঘর ছেড়ে দিয়েছি? যাত্রী বললে, আপনার কথার অর্থ কি? মিসেস দাস বললেন, আপনার জন্যে আমার বিশ্বাসী টেবিল চেয়ার পর্যন্ত আমাকে আর গিন্নি বলে মানে না। নাচাবার জন্যে টেবিল চেয়ার তৈরি করা হয়নি। কে ওদের এমন নাচতে শেখালে? কে আপনি? আপনার নাম কি? আমার ঘরে বসে আপনি কি করেন? কাল অত রাত্রে বাইরে আপনি কোথায় গিয়েছিলেন? আর ফিরে এলেনই বা কেমন করে? বিষম রাগে যাত্রীর দেহ থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ ভীষণ চিৎকার করে বলে উঠল, চুপ করো! কে আমি তোমরা জানতে চাও? তোমরা দেখতে চাও? দেখো তবে। বলেই সে তার মুখের ব্যান্ডেজে মারলে এক টান। ব্যান্ডেজ, ঠুলি চশমা, নকল গোঁফদাড়ি আর তার নকল নাক সকলের চোখের সামনে খসে পড়ল। সবাই দারুণ আতঙ্কে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে দেখলে একটা জামা কাপড় পরা মূর্তি পায়ে পায়ে ক্রমেই এগিয়ে আসছে, কিন্তু সে মূর্তির স্কন্ধের উপরে মুখমণ্ডলের কোনো চিহ্নই নেই। বৈঠকখানায় মহা হুড়োহুড়ি লেগে গেল। চিৎকার, কান্না, আর্তনাদ। মিসেস দাস বলে চেঁচিয়ে উঠে প্রচণ্ড গতর নিয়ে পালাতে গিয়ে দড়াম করে এক আছাড় খেলেন, কিন্তু সেই অবস্থাতেই আশ্চর্য কৌশলে ফুটবলের মতো গড়াতে গড়াতে চোখের নিমেষে তিনি কোথায় অদৃশ্য হয়ে গেলেন। বাকি লোকেরাও কে যে কেমন করে কোন দিকে সরে পড়ল কিছুই বোঝা গেল না। আধ মিনিটেই ঘর একেবারে খালি। স্কন্ধ কাটা মূর্তিটা মিনিট খানেক সেখানে পায়চারি করে আবার বাড়ির ভিতরে চলে গেল ধীরে ধীরে। এ খবর শ্রীপুরের পাড়ায় পাড়ায় রটে যেতে বেশি দেরি লাগলো না। চড়কের মেলার কথা সবাই ভুলে গেল। আধ ঘন্টার ভিতরে শহরের সমস্ত জনতা স্বাস্থ্যনিবাসের সামনে এসে হাজির। আবাল বৃদ্ধ বনিতার মুখে কেবল একই কথা, জুজু জুজু জুজু, স্বাস্থ্যনিবাসের জুজু বুড়ো এসেছে। এমন সময়ে দুজন চৌকিদার ও দারোগাকে সঙ্গে নিয়ে মিস্টার দাস, রতনবাবু আর মানিকবাবু বিজয়ী বীরের মতন সদর্পে স্বাস্থ্যনিবাসে এসে ঢুকলেন। দারোগা শুধলেন, কোথায় সে লোক? এই যে এইদিকে আসুন বলে মিস্টার দাস সবাইকে নিয়ে যাত্রীর ঘরের দিকে অগ্রসর হলেন। সেই স্কন্ধ কাটা মূর্তি ঘরের মাঝখানে একখানা চেয়ারের উপরে স্থির হয়ে বসেছিল। বলা বাহুল্য, প্রথমে সকলেই ভড়কে গেল।
মিস্টার দাস, রতনবাবু ও মানিকবাবু তাড়াতাড়ি পিছিয়ে এসে দরকার হলেই পালাবার জন্যে প্রস্তুত হয়ে রইলেন। দারোগা বললেন, ও সব ম্যাজিক আমি ঢের দেখেছি। আমার হাতে যখন ওয়ারেন্ট আছে, ভূত প্রেত দৈত্য দানব সকলকে আমি গ্রেপ্তার করতে পারি। এই বলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। স্কন্ধকাটা যাত্রী বললে, কে তোমরা, কি চাও? দারোগা বললেন, তোমাকে গ্রেপ্তার করব। যাত্রী উঠে দাঁড়ালো। দারোগা এক লাফে যাত্রীর কাছে গিয়ে তার দস্তানা পরা একখানা হাত চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে দস্তানাটা দারোগার হাতে খুলে এলো এবং যাত্রীর হাতখানা একেবারে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তখন আর কারুর এসব দেখে আশ্চর্য হবার অবকাশ ছিল না। দারোগা ও চৌকিদারেরা সেই হস্তহীন স্কন্ধকাটা মূর্তিটাকে প্রাণপণে জড়িয়ে ধরলে। মুখহীন মুখ থেকে আওয়াজ, ওহ, বড় লাগছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আত্মসমর্পণ করছি। দারোগা ও চৌকিদারেরা যাত্রীকে ছেড়ে দিয়ে তাকে আগলে দাঁড়িয়ে রইল। দারোগা বললে, নাও এখন হাতকড়ি পড়ো। যাত্রী বললে, কেন, আমি কি দোষ করেছি? আমি হচ্ছি অদৃশ্য মানুষ, অদৃশ্য হওয়া কি অপরাধ? দারোগা টিটকিরি দিয়ে বললেন, কি বললে? অদৃশ্য মানুষ? মেজিকি আমি অমন ঢের ঢের অদৃশ্য মানুষ দেখেছি। আমার সঙ্গে ওসব চালাকি চলবে না। যাত্রী বললে, আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? এই দেখুন। বলেই সে নিজের গায়ের আলোয়ান চটপট খুলে ছুঁড়ে ফেলে দিলে। সঙ্গে সঙ্গে তার দেহের উপর দিকটা অদৃশ্য হয়ে গেল। তারপরেই সে পরনের কাপড়খানা খুলতে লাগলো। দারোগা ততক্ষণ ভ্যাবাচাকা খেয়ে অবাক হয়ে এইসব দেখছিলেন। এখন যাত্রীকে কাপড় খোলবার চেষ্টা করতে দেখেই তিনি তার আসল মতলবখানা বুঝতে পেরে বলে উঠলেন, এই চৌকিদার, ওকে ভালো করে চেপে ধরে থাক, নইলে কাপড় খুললেই ও একেবারে হাওয়ায় মিলিয়ে যাবে। কিন্তু তার আগেই যাত্রী কাপড়খানা খুলে ফেলে এক লাফে তাদের নাগালের বাইরে গিয়ে পড়ল। তখন দেখা গেল কেবল জুতো মোজা পরা দুখানা হাঁটু পর্যন্ত পা ঘরময় লাফালাফি করে বেড়াচ্ছে। পর মুহূর্তে অদৃশ্য মানুষ তার জুতো মোজাও খুলে ফেললে এবং জুতোর এক পাটি মিস্টার দাসের দিকে ও আর এক পাটি দারোগার দিকে সজোরে ছুঁড়ে মারলে। তারপর সে এক অপূর্ব দৃশ্য। ঘরের ভিতরে মহা শোরগোল পড়ে গেল। ওই দিকে এসে গিয়েছে, বাপরে বাপ, আমায় লাথি মারলে, বেটা আমাকে ঘুষি মেরেছে, এইবারে তাকে ধরেছি, এই যা আবার পালিয়ে গেল, ওরে বাপরে, গেছি রে। অদৃশ্য মানুষ কখন যে কোন দিকে যাচ্ছে কেউ তা দেখতে পাচ্ছে না। মাঝখান থেকে কিল চর ঘুষি লাথি খেয়ে প্রত্যেকেরই প্রাণ যায় যায় হয়ে উঠল। বেদম প্রহার খেয়ে দারোগাবাবু তো মেঝের উপরে লম্বা হয়ে শুয়ে পড়লেন। রতনবাবুর গোফের এক পাশ একদম উড়ে গেল এবং মিস্টার দাসের ওপর পাটির তিনটে দাঁতের আর কোনো সন্ধানই পাওয়া গেল না। তারপরেই প্রথমে ঘরের দরজার কাছে এবং তারপরেই সিঁড়ির উপরে দুম দাম শব্দ শুনে সকলেই বুঝতে পারলে অদৃশ্য মানুষ সে ঘর থেকে সকলের অগোচরে চলে গেল। তখন স্বাস্থ্যনিবাসের সামনে যে জনতা এসে জমা হয়েছিল তার ভিতরে এক বিষম বিভীষিকার সাড়া উঠল। অদৃশ্য মানুষ রাস্তায় এসেছে, অদৃশ্য মানুষ রাস্তায় এসেছে। প্রত্যেকেই এই কথা বলতে বলতে মহা ভয়ে পালিয়ে যেতে লাগলো। শহরের বাইরেই ছোট একটি নদী পাহাড়ের কোল দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে। সেই নদীর ধারে আতা গাছের ছায়ায় একখানা পাথর আসনে বসে শ্রীপুরের মহাকবি অবলাকান্ত এক মনে কবিতা রচনা করছিলেন। অবলাকান্ত হঠাৎ চমকে উঠলেন। ঠিক তার পাশেই ফ্যাচ করে কে হেঁচে ফেললে। হাচ্চা! অবলাকান্ত একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখলেন, কিন্তু হাঁচির মালিকের একগাছা টিকিও দেখা গেল না। অবলাকান্ত ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছেন।
এমন সময় ঠিক তার কাছ থেকে হাত চারের তফাতেই আবার কে ফ্যাঁচ ফ্যাঁচ করে তিনবার হেঁচে উঠল। হ্যাঁ চ, হ্যাঁ চ, হ্যাঁ চ। অবলাকান্তের মুখ সাদা হয়ে গেল। বিড়বিড় করে তিনি বললেন, এ কে হাঁচে? আকাশ না বাতাস না পাহাড় না যক্ষ রক্ষ দেবতা দানব, এরকম হাঁচি তো ভালো নয়। এই বলে তিনি তাড়াতাড়ি কবিতার খাতা মুড়ে ফেলে শ্রীপুরের দিকে দ্রুত পদচালনা করলেন।